দেশে বিপুল জমি ফ্ল্যাটের পর এবার কানাডা আমেরিকায় চলছে বেনজিরের সম্পদের খোঁজ। সাবেক আইজিপিকে জিজ্ঞাসাবাদ করতে শিগগিরই তলব করবে দুদক। সরকারের লুটপাটেই আজিজ বেনজিরের সৃষ্টি মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপি দুর্নীতিবাজদের ছাড় দিলেও আওয়ামী লীগ কাউকে ছাড়ে না, জবাব ওবায়দুল কাদেরের। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। বিধ্বস্ত জনপদ জানান দিচ্ছে রেমালের ভয়াবহতা। খুলনার উপকূল জুড়ে কেবলই ঘূর্ণিঝড়ের ক্ষতচিহ্ন। বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি। নিজ উদ্যোগে মেরামতের আপ্রাণ চেষ্টা স্থানীয়দের। স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের দাবি তাদের। নিয়ামুল হোসেন কোচির ছবিতে বেলাল হোসেন সজলের রিপোর্ট। পাইলিংটা দিচ্ছি শুধু মন বোঝানোর জন্য, এতে যে আমরা টিকে রাখতে পারবো এরকম কোনো আশা এখনো করতে পারতেছি না। জোয়ারের পানি যাতে ভিতরে না ঢোকে সেজন্য আর কি আমাদের এলাকার লোকরা থেকে এই বাঁশের পাইলিংটা দেওয়ার চেষ্টা করতেছে। পানি উন্নয়ন বোর্ড যদি আজকে ঠিক মতন কাজ করতো তাহলে আমাকে আজকের এই পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগতো না। আগামী দিনে এই সকল এলাকায় যদি টেকসই বেড়িবাঁধ নির্মাণ না হয় 2-1 বছর পরে এই অত্র এলাকায় মানুষজন থাকতে পারবে না। প্রতি বছরই কিন্তু ঘূর্ণিঝড় এলে তাদের এই দুর্ভোগ কিন্তু আরও বাড়ে। তারা চান এই বেড়িবাঁধগুলো যেন স্থায়ী সমাধান হোক। খুলনার পাইকগাছা দেলুটি থেকে বেলাল হোসেন সজল, সময় সংবাদ। ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতির খবর জানাতে এই মুহূর্তে খুলনার পাইকগাছায় আছেন সহকর্মী বেলাল হোসেন সজল। সরাসরি চলে যাব তার কাছে। সজল, নির্মিত খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের যে তেলিখালী 22 নং পোল্ডারের এই বাঁধটি বারবার সংস্কার হয়েছে, তবে টেকসই হয়নি। এই বাঁধটির বর্তমান উচ্চতা 12 ফুট হলেও প্রয়োজন ছিল 14 ফুট। এতে প্রতি বছরই জোয়ারের চাপে এই বাঁধটি ভেঙে যায়, প্লাবিত হয় এই অঞ্চলের প্রায় 13টি গ্রাম এবং 13টি গ্রামের প্রায় 10,000 মানুষ। এই বাঁধটি কিন্তু বারবার তাগাদা দিয়েও কিন্তু স্থায়ী সমাধান করা যায়নি। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছেন, তারা কয়েকবার চেষ্টা করলেও স্থানীয়দের কারণে জায়গা জমি নিয়ে এই বাঁধটি নিয়ে কিন্তু তারা সমাধান করতে পারেননি এবং বাঁধটি স্থায়ীভাবে নির্মাণ করা সম্ভব হয়নি। তারপর স্থানীয় যেটি বলছেন যে পানি উন্নয়ন বোর্ডের যে দায়সারা উত্তর সেটি কিন্তু যে স্থানীয়দের সাথে জনপ্রতিনিধিদের সাথে ঠিকভাবে বসে যদি কথা বলা যেত তাহলে কিন্তু এক ধরনের সমাধান করা যেত। আমরা দেখেছি বিকেলেই কিন্তু পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তারা তারা ঘটনাস্থলে এসেছেন এবং পরিদর্শন করেছেন। এছাড়াও দেখেছি যে স্থানীয় যে জনপ্রতিনিধি তিনিও কিন্তু এখানে সংসদ সদস্য এসেছিলেন। তিনি আসার পরেও তিনি ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছেন এবং সব মিলে যদি বলা যায় যে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে খুলনার 3টি উপজেলার প্রায় 55টি পয়েন্টে বেড়িবাঁধ যে উপচে পড়ে এবং ভেঙে কিন্তু বিভিন্ন এলাকা প্রায় কমপক্ষে 20টিরও অধিক কিন্তু গ্রাম প্লাবিত হয়েছে এবং জেলা প্রশাসকের কার্যালয়ের দেওয়া তথ্য মতে তারা যেটি বলছেন এই ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে প্রায় 77,000 ঘর বাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর মধ্যে পড়েছে প্রায় 4,52,000 মানুষও কিন্তু এই ক্ষতিগ্রস্ত সম্মুখীন হয়েছে। এবং আপনারা যেই পোল্ডারটির চিত্রটি দেখেছেন এখানে কিন্তু আমরা সকাল থেকেই এসেছি এবং সকাল থেকে যেটি দেখেছি এই পোল্ডারের যে বাঁধটি ভেঙেছিল সেটি কিন্তু সর্বোচ্চ 10 থেকে 15 ফিট ভেঙে গিয়েছিল। তবে সময় যত গড়াচ্ছে আস্তে আস্তে কিন্তু এই বাঁধটির যে ভাঙার অংশ সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং একসময় যেই জোয়ারের পানিটি একসময় লোকালয়ের পানি সেটি কিন্তু এই ভদ্রা নদীতে প্রবেশ করলেও সময় যত গড়িয়েছে জোয়ারের কারণে কিন্তু সেই পানি একেবারে নদীর পানি এলাকায় প্রবেশ করেছে এবং এই গ্রামের মানুষ একেবারেই প্লাবিত হয়েছে। এবং আপনাদের যদি বলি যে খুলনার যে 55টি পয়েন্টের কথা বলা হচ্ছে সেই 55টি পয়েন্টের মধ্যে 32টি পয়েন্টে কিন্তু আমরা যেটি বলছি জেলা প্রশাসকের কার্যালয়ের যে তথ্য 32টি পয়েন্টে প্রায় 1.705 কিলোমিটার জায়গায় কিন্তু ভেঙে গেছে এবং প্লাবিত হয়েছে। এছাড়া যে 23টি পয়েন্ট রয়েছে সেই 23টি পয়েন্টের কিন্তু প্রায় 3 কিলোমিটার জায়গা জুড়েই কিন্তু ওভারফ্লো হয়ে লোকালয় প্লাবিত হয়েছে। সব মিলে স্থানীয় যেটি বলছেন কোনো অজুহাত না, এই পক্ষ বা ওই পক্ষ না, তারা যেটি চান যাতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ হয় এবং এই যে বছর বছর তাদের যে দুর্দশা তাদের যে দুর্ভোগ এটি যেন আর না পোহাতে হয়। এই ছিল আমার কাছে খুলনার পাইকগাছা থেকে বেড়িবাঁধ ভাঙনের সর্বশেষ সংবাদ। খুলনার পাইকগাছা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী বেলাল হোসেন সজল।
নদীর পাড়ের ঝুঁকিপূর্ণ সব বাঁধ বর্ষার আগেই সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে একনেক সভায় ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি নিরূপণ করে রোববারের মধ্যে মন্ত্রণালয়ে জানানোর নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার একনেক সভার শুরুতেই রেমাল নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সরকারি কর্মকর্তাদের মানুষের পাশে থাকার, দুর্যোগে শুধু মোবাইল নেটওয়ার্ক নয় টেলিফোন ব্যবস্থা সচল রাখার তাগিদ দেন। ভাঙা ও দুর্বল বাঁধ দ্রুত সংস্কারের নির্দেশও দেন প্রধানমন্ত্রী। পানির জন্য বলেন, পানির ব্যবস্থা করতে যাতে পীড়া না দেখা দেয়। বাঁধগুলো অনেক ড্যামেজড হয়ে গেছে সাইক্লোনে। বাঁধ এমনি পুরনো অনেক, আর সাইক্লোনের ইফেক্টে এটা বাঁধগুলো নষ্ট হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। তিনি আদেশ দিলেন যে যত দ্রুত সম্ভব এগুলো সংস্কার করে কার্যকরী করতে হবে। বর্ষা হচ্ছে, আরও খুব কষ্ট বাড়বে মানুষের। একনেক সভায় রোহিঙ্গাদের জীবন মান উন্নয়নে অনুমোদন দেওয়া হয় 2টি প্রকল্প। এতে প্রায় ৩,২৬৫ কোটি টাকা অনুদান দেবে বিশ্বব্যাংক। আর ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্গঠনে বাংলাদেশ ঋণ নেবে প্রায় ৪,৫০০ কোটি টাকা। এছাড়াও সরকার ব্যয় করবে ৭৫০ কোটি টাকার মতো। সকল সরকারি কর্মকর্তাকে দুর্গতদের পাশে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। সব মিলিয়ে অনুমোদন পাওয়া 11 প্রকল্পে সরকার ব্যয় করবে ৬,৫৪১ কোটি টাকা। আর ঋণ ও অনুদান নিয়ে ব্যয় করা হবে ৭,৮৭৯ কোটি টাকা। উনি আমাদেরকে সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। প্রাকৃতিক দুর্যোগে বারবার ক্ষতির মুখে পড়ছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের চিংড়ি চাষিরা। ঘূর্ণিঝড় রেমালের জলোচ্ছ্বাসে ভেসে গেছে বাগেরহাটের ৩৫,০০০ মাছের ক্ষেত। একমাত্র উপার্জনের মাধ্যম শত কোটি টাকার মাছ ভেসে যাওয়ায় দিশেহারা চাষিরা। মাছের ঘের, চাষাবাদ সব শেষ। সরাসরি ওভারফ্লো হয়ে 4 ফুট উচ্চতায় পানি ঢুকে গেছে। এই মৎস্য ঘেরগুলো সম্পূর্ণ একাকার হয়ে গেছে। আগে পিছিয়ে তো বন্যা হয়েছে, তা এরকম বন্যা এই প্রথম দেখলাম আর কি। বড় ছোট সব ঘের মানে মিশে একাকার হয়ে গেছে। ঘর বাড়ি গাছপালা দিয়ে মাছ চাষটাস দিয়ে সব জায়গায় আমরা খুব ক্ষতিগ্রস্ত। ঘূর্ণিঝড় রেমালে তছনছ উপকূলীয় এলাকা। গ্রামের পর গ্রামে পানিবন্দী হাজার হাজার মানুষ। যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি বিদ্যুৎ না থাকায় দুদিন ধরেই অন্ধকারে অনেক এলাকা। বন্যায় ভেঙে চুরে সব একাকার হয়ে গেছে, কিছুই নাই। বাড়ি ঘর সব ভেঙে চুরে শেষ হয়ে গেছে, কিছুই নেই, এখন পানিবন্দী আমরা। চিংড়ি মাছ, বাগদা, আপনার কাঁকড়া, যে সমস্ত ঘের বেড়ি ছিল, এসে মাছ আছে, এই পরিমাণ মাছ ছিল, এই মাছ সব নদীতে চলে গেছে। মানে লক্ষ লক্ষ টাকা। কবুতর, ছাগল, মানে আমাদের হাঁস মুরগি মানে কিচ্ছু নাই, একদম সব শেষ। রাস্তাঘাট নাই, কিছু নাই, আমরা তো পানির উপরে ভাসি সব সময়। ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির আরো খবর জানাতে বাগেরহাটের মোড়েলগঞ্জে আছেন আমাদের সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তানজিমের কাছে। তানজিম, যে ঘূর্ণিঝড় আঘাত এনেছিল উপকূলে, সেটি চলে গেলেও তার ক্ষতচিহ্ন সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অর্থাৎ উপকূলীয় জেলা বাগেরহাটের মধ্যে আমরা রয়েছি, সেখানে কিন্তু একদিকে যেমন বিস্তীর্ণ ঘের প্লাবিত হয়েছে, তেমনি কিন্তু ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। অর্থাৎ ঠিক বিকেলের যে দৃশ্য এখন মনোরম মনে হচ্ছে, সেটি আসলে স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন তাদের জন্য ভয়ঙ্কর বলতে হবে। অর্থাৎ যে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে, এর ফলে স্থানীয়দের যে জীবিকার একমাত্র মাধ্যম মাছের ঘের, মাছের উপর নির্ভরশীল যে জীবিকা, সেখানে কিন্তু বড় একটি ধাক্কা আসলে বলতে হবে। এবং সেই ধাক্কার ফলে কিন্তু তাদের ঘুরে দাঁড়ানোর সংশয় দিয়েছে। অর্থাৎ গত 2 দিনের যে ঝড়ের প্রভাব, বৃষ্টি, উঁচু মাত্রার জোয়ার, 5 থেকে 6 ফুট মাত্রার জলোচ্ছ্বাস, সবকিছু মিলিয়ে অন্তত 100 কোটি টাকার ক্ষতি হয়েছে এই উপকূলীয় জেলা বাগেরহাটের যারা ঘের ব্যবসায়ী রয়েছেন, ঘের চাষি রয়েছেন তাদের। অর্থাৎ জেলায় যে 74,000 ঘের রয়েছে, এর প্রায় অর্ধেক 35,000 ঘের, এই ঘেরগুলো কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনোটি প্লাবিত হয়েছে, কোনোটি বাঁধ ভেঙেছে, সব মাছ ভেসে গেছে। অর্থাৎ একের পর এক যে দুর্যোগ, এই দুর্যোগ কিন্তু এখানে চিংড়ির উপর নির্ভরশীল যে বাসিন্দারা রয়েছেন, মানুষ রয়েছেন, তারা ঘুরে দাঁড়াতে পারছেন না। অর্থাৎ এই ক্ষতিও আসলে তারা সামলে উঠতে পারবেন না বলে বলছেন। এবং একের পর এক যে গত 3 দিন ধরে ক্রমাগত জোয়ারের পানি লোকালয়ে ঢুকছে, প্লাবিত হচ্ছে ঘের, নদী এবং পানি, সবকিছু কিন্তু আসলে একসাথে মিশে গেছে। এবং এই যে মিশে যাওয়ার ফলে যে ক্ষয়ক্ষতি, এবং গত 2 দিন ধরে যারা এখানে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু অনেকটা অভুক্ত বলতে হবে। অর্থাৎ যেহেতু পানি ঘরের মধ্যে প্রবেশ করেছে, ঘরের মধ্যে প্রবেশ করাতে রান্নার যে চুলা, সেটিও আসলে পুরো পানির মধ্যে নিমজ্জিত। সব কিছু মিলিয়ে এখানে যে উপকূলীয় জেলার বাগেরহাটের মোড়েলগঞ্জ, শরণখোলা, মোংলা সব প্রতিটি উপজেলায় আসলে তীব্র ক্ষতির চিহ্ন আসলে দৃশ্যমান। এবং এর ফলে সাধারণ মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা, সেটি সম্পূর্ণরূপে বিপর্যস্ত বলতে হবে।
এবং এই যে ঘেরবাড়ি প্লাবিত হয়ে তাদের ক্ষতি, সেই ক্ষতি কিন্তু সরকারি সহযোগিতা যেমন তারা কামনা করেছেন, তেমনি স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন দীর্ঘদিনের যে দাবি ছিল টেকসই বেড়িবাঁধ, সেসব বেড়িবাঁধ না হওয়াতে, রাস্তাঘাটের উপযুক্ত রাস্তা না থাকাতে কিন্তু তাদের একের পর এক ক্ষতি হচ্ছে। অর্থাৎ এই যে এলাকাটি রয়েছে আমরা মোড়লগঞ্জ উপজেলার ঘষিয়াখালী এলাকা, সেখানে রাস্তার কয়েকটি জায়গায় বাঁধ ভেঙেছে, রাস্তা ভেঙেছে এবং প্লাবিত হয়েছে। সেই প্লাবিত হওয়ার কারণে তারা কিন্তু আসলে বলছেন যে তাদের এখান থেকে ঘুরে দাঁড়াতে যে ধরনের সহযোগিতা প্রয়োজন, সেই সহযোগিতা কিন্তু আসলে তারা পাচ্ছেন না। একই সাথে যদি জেলার কথা বলতে হয়, সর্বশেষ যে পুরো বিদ্যুৎ বিচ্ছিন্ন জেলা ছিল সেখান থেকে কিন্তু আসলে কিছুটা উত্তরণ হয়েছে বলতে হবে। অর্থাৎ সর্বশেষ যে খবর আমরা পেয়েছি সেখানে কিন্তু কিছু জায়গায় বিদ্যুৎ আসা শুরু হয়েছে এবং যেসব গাছপালা ভেঙে পড়েছিল, ঘরবাড়ি বিধ্বস্ত ছিল, সেইগুলো আসলে স্থানীয়রা তাদের নিজেদের প্রচেষ্টায় তারা আসলে ঠিক করার চেষ্টা করছেন। তবে এই যে বিস্তীর্ণ এলাকায় পানিতে প্লাবিত, ঠিক কবে বা কখন এই পানি নামবে, যদিও ধারণা করা হচ্ছে ভাটির সাথে কিছুটা পানি নেমে যেতে পারে। তবে যেহেতু উচ্চমাত্রার জোয়ার এখনো বহমান, সেই জোয়ার আসলে ঢুকলে তারা কিন্তু আসলে রাতের বেলায়ও যে একই ধরনের ভোগান্তিতে তারা পড়বেন, এক ধরনের যে দুর্বিষহ জীবন তারা কাটাচ্ছেন, সেখানে তাদের যে ভোগান্তি, সেই ভোগান্তির চিত্র কিন্তু আসলে সব জায়গায় দৃশ্যমান। এবং একই সাথে উপকূলীয় জেলায় বাগেরহাট, খুলনা, সাতক্ষীরায় কিন্তু সব জায়গায় মোটামুটি একই রকমের চিত্র আমরা খবর নিয়েছি। একসাথে লাস্ট সর্বে একটা তথ্য জানিয়ে রাখতে চাই, ঘূর্ণিঝড় এই যে আঘাত আনার ফলে কিন্তু সুন্দরবনে 26টি হরিণের মৃতদেহ উদ্ধার হয়েছে। তো বাগেরহাট থেকে যে ঘূর্ণিঝড় আঘাত আনার পরবর্তী অবস্থা আমার কাছে এই ছিল সর্বশেষ। বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তানজিম আহমেদ। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব মুক্ত হলেও ভোগান্তি পিছু ছাড়েনি রাজধানীবাসীর। কয়েক ঘন্টা আগে বৃষ্টি থেমে গেলেও অনেক এলাকা থেকে পানি নামেনি। জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি না মেলায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। ঝড়ে উপড়ে পড়া গাছ আর খুঁড়ে রাখা সড়ক নাগরিক ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। এসব সমস্যার সমাধানে মাঠে সরব সিটি কর্পোরেশনের কর্মীরা। এই এলাকার মানুষ থাকে, এই পানি হয়ে যাওয়া অবস্থা আমি যদি জানতাম যে এইরকম পানি হয় তাহলে আমাকে ফ্রিতে ফ্ল্যাট দিলে আমি নিতাম। ক্ষোভে ফেটে পড়া এই নারী রাজধানীর কাঁঠাল বাগানের বাসিন্দা। 3 বছর আগে ফ্রি স্কুল স্ট্রিটে ফ্ল্যাট কেনাই যেন কাল হয়েছে তার। প্রতি বছর বর্ষা মৌসুমে পুরো পরিবার হয়ে পড়েন এক প্রকার গৃহবন্দী। রাজধানী ঢাকা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবমুক্ত হয় ভোর থেকেই। সকাল 6টার দিকে বৃষ্টি বন্ধ হয়, মেঘমুক্ত আকাশে দেখা মেলে রোদেরও। তবে ঝড় চলে গেলেও ভোগান্তি পিছু ছাড়েনি নগরবাসীর। রাতে জমে থাকা বৃষ্টির পানি আটকে থাকে দুপুর পর্যন্ত। কোথাও হাঁটু পরিমাণ, আবার কোথাও কোমর পরিমাণ পানি ভেঙে কাজে নামে নগরবাসী। বৃষ্টি আর ড্রেনের পানি মিলেমিশে সব একাকার। কোথায় রাস্তা, কোথায় নালা, বোঝার উপায় নেই কোনো। রাজধানীর অনেক এলাকায় বাসিন্দাদের পড়তে হয় এমন তিক্ত অভিজ্ঞতার মুখে। 15 মিনিট বৃষ্টি হলেই এক হাঁটু পানি জমে যায়। এটা ঢাকার শহর, আমাদের রাজব শহর ঢাকা। আমার ঘরের মধ্যে এক কোমর পানি, বাসা বাড়িতে পুরো ডুবে গেছে। ওটা আমারটা। অপরিচ্ছন্ন জীবাণুযুক্ত পানি থেকে বাঁচতে অনেকে হাঁটার পথ পার হন রিকশা যোগে। নাগরিকদের অভিযোগ, এমন ভোগান্তির দায় ঘূর্ণিঝড় রেমালের নয়। বৃষ্টি হলেই এমন করুণ পরিণতি তাদের নিত্য সঙ্গী। 40 টাকা রিক্সা, 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে আমাকে বাজার করতে যেতে হচ্ছে। সকালেও মেয়ে নিয়ে স্কুলে গেলাম, এখন পর্যন্ত আসলাম, এই একই অবস্থা। জলাবদ্ধতার পাশাপাশি খুঁড়ে রাখা রাস্তাও ভোগান্তি বাড়ায় মানুষের, সেই সঙ্গে ঝড়ে উপড়ে পড়া গাছও। তবে এসব সমস্যা থেকে মুক্তি দিতে মাঠে ছিলেন সিটি কর্পোরেশনের কর্মীরা। যে ময়লাগুলো এগুলো সরাইতেছে। পানি যাওয়ার ব্যবস্থা নাই বিধায় তো এই সমস্যাটা। গত 24 ঘন্টায় ঢাকায় 224 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জানিয়ে আবহাওয়া অফিস বলছে, দুর্বল রেমালের পরবর্তী গন্তব্য আসাম। ঘূর্ণিঝড় এখন যদিও নাই, সে একটি নিম্নচাপে পরিণত হয়ে গেছে এবং আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। মৌসুমী বায়ুর কারণে সামনের দিনে বৃষ্টিপাত বাড়বে বলেও জানায় আবহাওয়া অফিস। শুধু সড়ক কিংবা অলিগলি নয়, রাজধানীতে সামান্য একটু বৃষ্টিতে অনেক বাসাবাড়িতে এমন হাঁটু পানি জমে যায়। বছরের পর বছর ধরে চলা এই অপরিকল্পিত নগরায়নের দায় যেমন সিটি কর্পোরেশনের রাজুকের, তেমনি এর দায় এড়াতে পারেন না স্থানীয় বাসিন্দা কিংবা বাড়িওয়ালারাও। সুতরাং একে অপরকে দোষারোপ না করে এই সমস্যার টেকসই সমাধানের দিকে মনোযোগ দেওয়া উচিত সবার আগে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী ও মানবাধিকার নিয়ে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলের তথ্যচিত্র কোনো এজেন্ডার অংশ কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। সামাজিক মাধ্যমের বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
সকালে রাজধানীর আগারগাঁওয়ে এক কর্মশালায় গাজায় ইসরায়েলের মানবাধিকার নিয়ে প্রতিবেদন করে ডয়েচে ভেলে প্রতিবেদনটি নিয়ে সেনা সদরের প্রতিবাদের পর মুখ খুলেছেন স্বয়ং সেনাবাহিনী প্রধানও। ডয়েচে ভেলের রিপোর্ট উদ্দেশ্যমূলক উল্লেখ করে সেনাপ্রধান পাল্টা প্রশ্ন রাখেন, বাংলাদেশ সেনাবাহিনী মানবাধিকার লঙ্ঘন করেছে এমন উদাহরণ দিতে পারবে কি কেউ? মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এক কর্মশালায় বিষয়টি নিয়ে কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। ডয়েচে ভেলের তথ্যচিত্র বিশেষ এজেন্ডা ভিত্তিক কিনা তা নিয়ে সংশয় তার। একই সঙ্গে গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা সহ মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রতিবেদনের মাধ্যমে জার্মান ভিত্তিক গণমাধ্যমটিকে নিজেদের প্রকৃত স্বাধীনতা যাচাইয়ের অনুরোধ জানান তথ্য প্রতিমন্ত্রী। DW একটা রিপোর্ট করেছে হিউম্যান রাইটস নিয়ে। অদ্ভুতভাবে অবাক হলাম, শ্রীলঙ্কার কনটেক্সটের সাথে বাংলাদেশ নিয়ে এসেছে। তাদের যদি হিউম্যান রাইটসের প্রতি এত কমিটমেন্ট থাকে সেটা প্রমাণ তারা দেখ। গাজাতে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, জেনোসাইড হচ্ছে, সেটার উপর আর একটা ডকুমেন্টারি তারা বানিয়ে দেখ এবং তার মাধ্যমে তাদের কমিটমেন্ট টু হিউম্যান রাইটস তারা প্রুফ করুক। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষকে ঝুঁকিতে ফেলছে কিছু গোষ্ঠী, সেসব প্রতিরোধে সরকারের অবস্থানও তুলে ধরেন তথ্য প্রতিমন্ত্রী। কত নারী শিশু গ্রামে গঞ্জে মফস্বলে ঝুঁকির মধ্যে পড়ে যান অপতথ্যের দ্বারা শিকার হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কর্মশালায় তথ্য নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদও দেন প্রতিমন্ত্রী। তথ্যের মালিক জনগণ, তথ্যের কাস্টোডিয়ান শুধু সরকার বা সরকারের প্রশাসনে কাজ করছেন যারা, তারা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দেশে বিপুল জমি ফ্ল্যাটের পর এবার কানাডা আমেরিকাতেও বেনজির আহমেদের সম্পদের খোঁজে দুদক। সংস্থাটি আইনজীবী জানিয়েছেন, জিজ্ঞাসাবাদ করতে শিগগিরই তলব করা হবে সাবেক আইজিপিকে। দিন দিন ছোট হয়ে আসছে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের সাম্রাজ্য। এরই মধ্যে তার এবং তার পরিবারের 621 বিঘা সম্পত্তি জব্দের প্রক্রিয়া শুরু করেছে দুদক। সবচেয়ে বেশি জমির মালিক তার স্ত্রী জিশান মির্জা। এখন পর্যন্ত তার নামে প্রায় 521 বিঘা জমির সন্ধান পেয়েছে দুদক। আদালতের জব্দের আদেশের অনুলিপি পাঠানো হয়েছে সাব রেজিস্ট্রি অফিস, ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে। জব্দ করা হয়েছে শেয়ার বাজারে থাকা বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের 6টি বিও অ্যাকাউন্ট। এসব অ্যাকাউন্ট ব্যবহার করে শেয়ার কেনাবেচা এবং অর্থ জমা বা ওঠাতে পারবেন না বেনজির আহমেদ। সাব রেজিস্ট্রি এসে বলেন, কনসার্ন ব্যাংক বলেন, আপনার আর্থিক খাত বলেন, আপনার শেয়ার বলেন, সব জায়গায় এগুলো ইন্টিমেশন দেওয়া, এটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। কাজে যতক্ষণ পর্যন্ত ক্রোক আদেশ বহাল আছে ততক্ষণ পর্যন্ত এখানে কেউ হাত দিতে পারবে না। দুদক বলছে, অবৈধ সম্পদের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বেনজির আহমেদকে। শিগগিরই তার ঠিকানায় পাঠানো হবে তলবের নোটিশ। অনুসন্ধানের স্বার্থে সব সিদ্ধান্ত নেবে কমিশন। অনুসন্ধানকারী দল প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে দেখছে, প্রত্যেকটা জিনিসের পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট দেখছে এবং তার যা যা প্রয়োজন আইন অনুযায়ী তখনই সে এটা পদক্ষেপ নিতে সে বাধ্য হবে। সে কাউকে কোনো ছাড় দেবে না। শুধু দেশে নয়, দেশের বাইরে কানাডা আমেরিকাতেও চলছে বেনজিরের সম্পদের খোঁজ। দুদক বলছে, শুধু আয়কর দিলেই সম্পত্তি বৈধ হবে না, দেখাতে হবে আয়ের বৈধ উৎস। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। সরকারের লুটপাটেই আজিজ বেনজিরের মতো ব্যক্তিদের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দুর্নীতিবাজদের ছাড় দিলেও আওয়ামী লীগ কাউকে ছাড়ে না। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আর সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতি নিয়ে সরগরম রাজনীতির মাঠ। পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন বিরোধী ও ক্ষমতাসীন দলের নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, আজিজ বেনজির আওয়ামী লীগের দুর্নীতির ফল। লুটপাট আর দুর্নীতি করে সরকার বেশি দিন আর ক্ষমতায় থাকতে পারবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। চামড়াই মোটা হয়ে গেছে আর একই সঙ্গে ওরা এমন একটা অবস্থায় চলে গেছে ওদের কিছু যায় আসে না। তাদের লক্ষ্য একটাই, সেই একটাই লক্ষ্য কি? লুট করো। আজিজ কার সৃষ্টি? তাদের সৃষ্টি। আজির অবস্থান ছিল কোথায়? কোথা থেকে তাকে কোথায় টেনে তোলা হয়েছে? আজকে বেনজির আহমেদ, আজকে এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম, লুটের ইতিহাস। শুধু একটা দুইটা নয়, এরকম অসংখ্য ঘটনা আজকে
চতুর্দিকে তাকিয়ে দেখবেন তাদের দুর্নীতি ছাড়ার কিছু নেই। এরা এখন আকণ্ঠ নিমজ্জিত, টাকার ভারে মারা পড়ার অবস্থা একজনের। একই দিন ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আমলে দুর্নীতিবাজরা ছাড় পেলেও বর্তমান সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে। আজিজ বেনজির অপরাধী হলে তারাও ছাড় পাবে না, বিচার করার সৎসাহস আছে সরকারের, বলেন ওবায়দুল কাদের। তাদের আমলে তারা যেসব তাদের যে নেতারা দুর্নীতি করেছে এগুলোর বিচার কি তারা কোনোদিন করবে? প্রধানমন্ত্রী শেখ হাসিনাই যিনি অপরাধীকে অপরাধী হিসাবেই দেখেন, দলের লোকও ক্ষমা নেই যদি অপরাধ অপকর্ম করে। বেনজিরের বাড়ি তো টুঙ্গিপাড়ায়, সেই সূত্র তো অনেকে ভাবতে পারে যে ক্ষমা পাবেন, অপরাধীর ক্ষমা নেই। জনসম্পৃক্ততা ছিল না বলেই বারবার বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বয়কট করে নির্বাচন ও ভোটে জনগণের অংশগ্রহণ ঠেকাতে পারেনি বিরোধীরা। শাস্তি কার্যকর করার জন্য। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। রাত পোহালেই তৃতীয় ধাপে 87 উপজেলায় ভোট। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কমিশন। 299 প্লাটুন বিজিবি মোতায়েন সহ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ বুধবার নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। মঙ্গলবার সকাল থেকে শুরু হয় নির্বাচনী সরঞ্জাম বিতরণ। সরঞ্জাম নিয়ে যান প্রিজাইডিং কর্মকর্তারা, সেই সঙ্গে নিজেদের দায়িত্ব বুঝে নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ সংশ্লিষ্টরা। নির্বাচন কমিশন সচিবালয় থেকে যাবতীয় যে লজিস্টিক্স এবং ব্যালট পেপার সহ অন্যান্য সকল সামগ্রী আমরা পেয়েছি। সার্বিক পরিস্থিতিতে কোথাও কোনো ঝামেলা, কোনো অপ্রীতিকর কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি, তবে আশা করি ভবিষ্যতেও ঘটবে না। সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে ভোট গ্রহণের সব ধরনের প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পুরো নির্বাচনী এলাকা। 299 প্লাটুন বিজিবি সহ মোতায়েন থাকবে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের জন্য সুবিধা হয়েছে ফেজ বাই ফেজ ইলেকশন হওয়াতে। এখানে আমাদের যে ফোর্স আছে, এখন আমরা কিন্তু অনেক বেশি পরিমাণ নিরাপত্তার জন্য আমরা ফোর্স মোতায়েন করতে পারছি। তৃতীয় ধাপে 109 উপজেলায় ভোট গ্রহণের কথা থাকলেও ঘূর্ণিঝড়ের কারণে 22টি উপজেলায় স্থগিত করা হয়েছে। ক্ষতির পরিমাণ বিবেচনায় পরবর্তীতে ভোট গ্রহণ করা হবে বলে জানায় নির্বাচন কমিশন। চতুর্থ ধাপ যেহেতু 5 তারিখে নির্বাচন, এরপরেই বোঝা যাবে আসলে কবে করা যাবে, অথবা 5 তারিখের সাথে মিলিয়েও করা যাবে কিনা। দুই একটা, হয়তো সবগুলো করা যাবে না, কোনোটা যদি করা সম্ভব হয়, স্থানীয় প্রশাসন যদি মনে করে, তখন হয়তো 5 তারিখও যেতে পারে। তৃতীয় ধাপের নির্বাচনে 8 জেলার 18 উপজেলায় ভোট গ্রহণ হবে ইভিএমে এবং বাকি 69 উপজেলায় ভোট গ্রহণ হবে ব্যালটে। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। তৃতীয় ধাপে উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ কাল। কেন্দ্রে কেন্দ্রে নেওয়া হচ্ছে ব্যালট বাক্স সহ নানা সরঞ্জাম। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় আছেন আমাদের সহকর্মী উবায়দুল হক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উবায়দ, ময়মনসিংহের 13টি উপজেলার মধ্যে 2টি ধাপে ইতিমধ্যে 6টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামীকালের যে তৃতীয় ধাপের নির্বাচন, সেখানে আরও 3টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। ময়মনসিংহের ত্রিশাল, ফুলবাড়িয়া এবং ঈশ্বরগঞ্জ উপজেলা। আমি এখন আছি ময়মনসিংহের ত্রিশালে সরকারি নজরুল একাডেমি মাঠে। এখানে মূলত যে নির্বাচনী সরঞ্জাম সেটি কিন্তু বিতরণ করা হয়েছে। যদিও 11টার সময় বিতরণের কথা থাকলেও এটি 3:30টার সময় বিতরণ কার্যক্রম শুরু হয় এবং সকাল থেকে যে নির্বাচনী সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং যে আনসার, পুলিশ সবাই কিন্তু সকাল 8টার মধ্যে এখানে চলে এসেছিলেন। কিন্তু যেহেতু এত দেরি করে শুরু হয়েছে, তারা কিন্তু কিছুটা অস্বস্তির মধ্যে ছিলেন তীব্র গরমে। এই কিছুক্ষণ আগে কিন্তু এই বিতরণ কার্যক্রম শেষ হয়েছে। এখন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে এই নির্বাচনী সরঞ্জামগুলো। আমি যদি একটু জানিয়ে রাখি যে ময়মনসিংহের ত্রিশাল, ফুলবাড়িয়া এবং ঈশ্বরগঞ্জ এই 3টি উপজেলায় কিন্তু চেয়ারম্যান পদে 14 জন, ভাইস চেয়ারম্যান পদে 16 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 11 জন সহ মোট 41 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 3টি উপজেলায় মোট ভোটারের সংখ্যা কিন্তু প্রায় 11 লাখ।
আমি যে উপজেলাটি রয়েছি এখানে কিন্তু 5 জন চেয়ারম্যান প্রার্থী, 4 জন ভাইস চেয়ারম্যান এবং 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিনিধিত্ব করছেন। এখানে মোট ভোটার রয়েছে 3,80,320 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,93,967 জন, মহিলা ভোটার রয়েছেন 1,86,353 জন। এছাড়া কিন্তু মোট 352টি কেন্দ্র কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে। সবগুলো কেন্দ্রেই আমরা দেখেছি যে নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু যে নির্বাচনী সরঞ্জাম সেগুলো কিন্তু বিতরণ করা হয়েছে এবং ত্রিশাল ছাড়াও কিন্তু ফুলবাড়ী এবং ঈশ্বরগঞ্জ এই দুটি উপজেলাতে নির্বাচনী সরঞ্জাম কিন্তু ইতিমধ্যে পৌঁছে দেওয়া হচ্ছে। ত্রিশাল উপজেলায় আমরা দেখেছি যে যারা একেবারে শেষ মুহূর্তে কিন্তু সেই যে নির্বাচনী সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং যেহেতু কেন্দ্রে পৌঁছানোর কথা ছিল 3টায়, কিন্তু যেহেতু 3টার পর এই সরঞ্জামগুলো বিতরণ করা হয় সেক্ষেত্রে তাদের সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমি যদি আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলি, যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এই নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে এবং ব্যাপক পরিমাণ পুলিশ এবং অন্যান্য আনসার বাহিনী সহ বিজিবির 2 প্লাটুন বিজিবি এবং র্যাব সদস্য কিন্তু মোতায়েন রয়েছে। এবং যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গত 2 ধাপের নির্বাচনে যেমনটি তারা শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছেন, তারা বলছেন এই 3য় ধাপ নির্বাচনটি অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুষ্ঠু হবে। তো এই ছিল আসলে নির্বাচনী সরঞ্জাম বিতরণের আসলে সর্বশেষ তথ্য। ময়মনসিংহের ত্রিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ওবায়দুল হক। রেলের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ মনিটরিং সেল গঠন করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। সকালে আসন্ন ঈদ উল আজহার প্রস্তুতির বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী 2 জুন থেকে শুরু হবে ট্রেনের আগাম টিকিট বিক্রি। এবারও 100% টিকিট বিক্রি হবে অনলাইনে। ঈদ যাত্রায় অনেকেরই প্রথম পছন্দ রেলপথ। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে, ঘরমুখ মানুষের চাপ ও যাত্রা নির্বিঘ্ন করতে প্রতি বছর নানা রকম পদক্ষেপ নিয়ে থাকে রেলপথ মন্ত্রণালয়। মঙ্গলবার সকালে আসন্ন ঈদ উল আজহার প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হন রেলমন্ত্রী ও রেলওয়ে মহাপরিচালক। ডিজি জানান, 17 তারিখ ঈদ উল আজহার সম্ভাব্য তারিখ ধরে আগামী 2 জুন থেকে শুরু হবে ট্রেনের আগাম টিকিট বিক্রি, চলবে 6 জুন পর্যন্ত। এবারেও আমরা 100% টিকিট অনলাইনে বিক্রয়ের ব্যবস্থা রেখেছি। 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত এই 5 দিন আমরা অগ্রিম যাত্রার টিকিট বিক্রি করব, যারা 12 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত যাত্রা করবে। যাত্রী সেবায় এবার যুক্ত হবে 10 জোড়া ঈদ স্পেশাল ট্রেন। এবারও অনলাইনের চাপ কমাতে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে সকাল 8টা থেকে, আর পূর্বাঞ্চলের টিকিট বিক্রি হবে দুপুর 2টা থেকে। মন্ত্রী জানান, এবার শিডিউল বিপর্যয় ঠেকিয়ে যাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। গত ঈদ যাত্রার পরে যে অ্যাক্সিডেন্টগুলো ঘটছে, যেটা রেলের ভাবমূর্তি নষ্ট করছে, এই ধরনের ঘটনা যাতে না ঘটে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে আমরা সে ব্যাপারে সতর্ক করে দিই। এবারও 12 থেকে 14 তারিখ পর্যন্ত কোরবানির পশু পরিবহনের জন্য ক্যাটল এক্সপ্রেস ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। নাজমুস্তালেহি, সময় সংবাদ, ঢাকা। ট্রাফিক সচেতনতা বাড়াতে জাপানে গিয়ে প্রশিক্ষণ নিয়েছেন ডিএমপির কর্মকর্তারা। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, শিশুকাল থেকেই ট্রাফিক নিয়মকানুন জানানোর উদ্যোগ নেওয়া হবে। মঙ্গলবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জাপানের মতো ঢাকার বাসিন্দাদের কিভাবে ট্রাফিক ব্যবস্থার সঙ্গে জড়িত করা যায় সে অভিজ্ঞতা তুলে ধরেন কর্মকর্তারা। এতে গুরুত্ব পায় চিলড্রেন ট্রাফিক ব্যবস্থার বিষয়টি। চিলড্রেন্স ট্রাফিক পার্কে হচ্ছে শিশুরা এবং তাদের গার্ডিয়ানরা এই বিষয়ে সচেতন হওয়ার সুযোগ পাচ্ছেন। বিভিন্ন স্থানে ছোট ছোট আকারে ট্রাফিক এডুকেশন সেন্টার আমরা তৈরি করতে যাচ্ছি। যারা ওই সেন্টারের আশপাশ দিয়ে আসা যাওয়া করবে তাদের ট্রাফিক সচেতনতা বৃদ্ধির জন্য যে শিক্ষাটি প্রয়োজন, আমরা এই শিক্ষাটি দেওয়ার ব্যবস্থা করব। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, রোড ট্রাফিক সিস্টেম, দুর্ঘটনায় তথ্য বিশ্লেষণ, ট্রাফিক নিরাপত্তার উপর প্রশিক্ষণ নিয়েছেন ডিএমপির কর্মকর্তারা। এছাড়া ট্রাফিক ব্যবস্থা তদারকি করতে চালু করা হবে বিশেষ অ্যাপ। জাইকার সহায়তায় আমরা ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে, বিশেষ করে ট্রাফিক কনজেশন কোথায় হচ্ছে বা অ্যাক্সিডেন্ট কোন অঞ্চলে বেশি ঘটছে, এই হটস্পটগুলো নির্ধারণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে ডেটা কালেকশন
করে সেটার অ্যানালিসিস করে পরবর্তীতে এটির সমাধান কোথায় সে বিষয়ে আমরা গুরুত্ব আরোপ করছি। ডিএমপি জায়গার এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানীতে যান চলাচলের শৃঙ্খলা ফিরবেও বলে মনে করেন ডিএমপির এই কর্মকর্তা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রাথমিক বিদ্যালয়ের 46,000 শিক্ষক নিয়োগের কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে প্রশ্নফাঁসের ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত 30 মার্চ অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন 46,199 জন। তাদের মৌখিক পরীক্ষা চলমান। প্রশ্নফাঁসের অভিযোগ ওঠার পরই তা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন ঢাকা ও চট্টগ্রামের কয়েক শিক্ষার্থী। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নিয়োগ প্রক্রিয়া স্থগিত করলেন। জাপানের নাগাসাকিতে বাংলাদেশের অর্থায়নে নির্মিত শান্তি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী উবায়দুল মুক্তাদির চৌধুরী। নাগাসাকি শহরের পিস পার্কে বাংলাদেশের অর্থায়নে শান্তি স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছে। মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মাঝে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পারমাণবিক বোমামুক্ত বিশ্বের জন্য এবং বিশ্বে শান্তির সংস্কৃতির বার্তা পৌঁছে দেওয়ার অংশ হিসেবেই বাংলাদেশ সরকার নাগাসাকি পিস পার্কে শান্তি স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রস্তাব দেয়। স্থপতি অনিন্দ পণ্ডিতের নকশা করা 3 মিটার উঁচু স্মৃতিস্তম্ভটি কালো গ্রানাইট ও সাদা মার্বেল পাথর দিয়ে নির্মিত। ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ইউরোপের দেশ স্পেন। আজ আয়ারল্যান্ড ও নরওয়েও দিতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। একই সঙ্গে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবে দেশগুলো। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে দেশগুলোর এই সিদ্ধান্ত ইউরোপের অন্যান্য দেশ বিশেষ করে ইংল্যান্ড, ফ্রান্স ও জার্মানির ওপর ফিলিস্তিনের স্বাধীনতাকে সমর্থন করার জন্য পরোক্ষ চাপ প্রয়োগ করবে। যদিও ইউরোপের 3 দেশের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ইসরায়েল। নেতানিয়াহু সরকারের দাবি এটি হামাসকে আরও বেশি উৎসাহিত করবে, এমনকি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সম্ভাবনা আরও কমাবে।